আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা প্রায় বাড়ি থেকে 17 কিলোমিটার দূরে কলকাতায় অবস্থিত আলিপুর জেল মিউজিয়াম। আমরা সকালের টিফিন করে 10:50 রওনা হয়ে প্রায় 11:30টার সময় আলিপুর মিউজিয়ামে এসে পৌঁছাই। মিউজিয়ামের প্রবেশের সময় সকাল 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। মিউজিয়ামের প্রবেশ মূল্য মাথাপিছু 30 টাকা করে। আমরা মিউজিয়ামের টিকিট কাটার সাথে সাথে সন্ধ্যা 6টার শোয়ের লাইট অ্যান্ড সাউন্ডের জন্য একসাথে টিকিট কেটে নিই। লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট মাথাপিছু 100 টাকা করে। মিউজিয়ামটি সোমবার বন্ধ। লাইট অ্যান্ড সাউন্ড মঙ্গল, বুধ, বৃহস্পতিবার একটা করে শো সন্ধ্যা 6টায় বাংলাতে, শুক্রবার সন্ধ্যা 6টায় হিন্দিতে এবং 7টায় বাংলাতে, আর শনি এবং রবিবার সন্ধ্যা 6টায় বাংলায় এবং 7টায় হিন্দিতে। শোয়ের সময় 40 মিনিট। আলিপুর মিউজিয়ামে আসার জন্য হাওড়া থেকে 17B বাসে সরাসরি মিউজিয়ামের গেটের কাছে পৌঁছানো যায়। আর কোনা হাইওয়ে এক্সপ্রেস থেকে এলে যে কোনো বাসে হেস্টিংসে নেমে বাস চেঞ্জ করে যেতে পারেন। আবার ক্যাব বুক করেও যাওয়া যায়। তো জেল মিউজিয়ামে আমরা এসে পৌঁছেছি। এখন বাজে 11:30। এন্ট্রি ফি হচ্ছে পার হেড 30 টাকা করে। আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য আপনাদের 100 টাকা দিতে হবে পার হেড। তো আমরা এখানে ভেতরে খাবার নিয়ে ঢোকা বারণ, তো যারা খাবার আনবেন তাদের গাড়িতে রেখে দিতে হবে। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ। এখানে একটা কফি হাউসও আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আলিপুর জেল একটি উল্লেখযোগ্য স্থান। কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যে রাজধানী থাকাকালীন এটি একটি কেন্দ্রীয় কারাগার ছিল। দেশের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ ও বীণা দাসকে আলিপুর জেলে বন্দি রাখা হয়েছিল। এখানে সত্যেন্দ্রনাথ বসু, চারুচরণ বসু, কানাইলাল দত্ত, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, কবি মোহন সাহা মাতৃভূমির জন্য অবলীলায় ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করেছিলেন। বিপ্লবী আন্দোলনের ইতিহাসে মানিকতলার বোমা তৈরির কারখানা আবিষ্কার চারিদিকে উল্কাপিণ্ডের মতো জ্বলে ওঠে। এই ঘটনাটি আলিপুর বোমা মামলা নামেও খ্যাত। বোমা বিচারের মামলায় অভিযুক্ত সব বিপ্লবীদের এখানে রাখা হয়েছিল। সেই দেশপ্রেমী বিপ্লবীদের রক্তে রাঙা এই স্থানটি এখন পুণ্যভূমিতে পরিণত হয়েছে। তো এই রুমে কন্ডেমনেশন রুমে রাখা হতো ফাঁসি দেওয়ার আগে। এইখানে কিছুদিন রাখা হতো। তো ওই সেলগুলো থেকে ফাঁসি দেওয়ার 2 দিন আগে এখানে এনে রাখা হতো। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো। রাজনৈতিক বন্দীদের মধ্যে ত্রাস সঞ্চার করার জন্য
ফাঁসি কাঠের বিপরীত দিকে দ্বিতল ভবনটি এখনও একটি গ্যালারি আছে, যেখান থেকে রাজনৈতিক বন্দীরা ফাঁসি প্রত্যক্ষ করতে পারতেন। এইখানে ফাঁসির আগে এইখানে শরীর পরীক্ষা হতো, অটোপসি রুম। স্বাধীনতা সংগ্রামীরা 30শে জানুয়ারি শহীদ দিবসে পুষ্পস্তবক দিয়ে তাদের শ্রদ্ধা জানাতেন। ব্রিটিশ আমলে শাসনের ভিত্তি ছিল ফৌজদারি বিচার। স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য মুখ্য হাতিয়ার ছিল সাজাপ্রাপ্তকে প্রাণদণ্ডে দণ্ডিত করা। ভারতীয় বিদ্রোহীদের উপরে ব্রিটিশের নির্যাতনের সাক্ষ্য এই ফাঁসি কাঠ। ওপরের সেলগুলো ওখান দিয়ে দেখা যেত, ফাঁসি দিলে ওপর থেকে দেখা যেত। আলিপুর জেলে যাদের ফাঁসি হয়েছিল। ব্রিটিশ আমলে যে স্বাধীনতা সংগ্রামীদের আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেয়া হতো তাদের মধ্যে প্রমথরঞ্জন চৌধুরী 1926, অনন্তহরি মিত্র 1926, রামকৃষ্ণ বিশ্বাস 1931, দীনেশ গুপ্ত 1931 ও দীনেশ মজুমদার 1934 অন্যতম। অন্যরকম একটা অনুভূতি এইখানে শহীদদের জন্য। এখানে নেহরুজিকে রাখা হতো, জওহরলাল নেহরু এই কক্ষটায় থাকতেন। চিত্তরঞ্জন দাস থাকতেন। চিত্তরঞ্জন দাস বিধানচন্দ্র রায়, এখানে ডক্টর বিধানচন্দ্র রায় এই কক্ষটায় ছিলেন। এটা ছিলেন নেতাজি। নমাজ মতো নেতাজি এই কক্ষে ছিলেন। তেইশে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 অবধি এই কক্ষে ছিলেন। এটা দেশবন্ধু ছিলেন, চিত্তরঞ্জন দাস দেশবন্ধু এই কক্ষে ছিলেন। 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত। যতীন্দ্র মোহন সেনগুপ্ত
1930 থেকে এপ্রিলে 22শে অক্টোবর 1932 অবধি এই ছেলে ছিলেন। চিত্তরঞ্জন দাসের একখানা মূর্তি করা আছে এখানে। এই উপরেই আমরা উঠেছিলাম এই বিল্ডিংটারই। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়, জওহরলাল নেহরু, দেশবন্ধু চিত্তরঞ্জন সবাই এই কক্ষে কিছুদিনের হলো বন্দী ছিলেন। এই ওপর নিচে 5টা কক্ষ, ওপরে 5টা, তো 5টা ছেলে মিলে থাকতেন, মানে বন্দী ছিলেন। এটা নেহরু কক্ষ, নেহরু এখানে থাকতেন, জওহরলাল নেহরু। 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 অবধি এই সময়কালীন জওহরলাল নেহরু এই কক্ষে থাকতেন। আর এইখানে ওনার মেয়ে আসতেন মেয়ের সঙ্গে দেখা করার জন্যে, মানে এই গাছের তলায় বসে কিছুক্ষণের জন্যে 10 মিনিটের জন্য এখানে কথা বলতে পারতেন। আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 80 দিন এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারাবন্দী ছিলেন। তিনি স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, তার কিশোরী কন্যা ইন্দিরা নেহরু, পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি পিতা জওহরলাল নেহরুর কারারুদ্ধ থাকাকালীন 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য দেখা করতে আসতেন। কারাকক্ষের বাইরে একটি গাছের তলায় বসে পিতা এবং কন্যার কথোপকথন হতো। এই গাছের তলায় এসে ওনার মেয়ের সঙ্গে দেখা করতেন। এই কক্ষ থেকে বেরিয়ে আগে এটা গুদাম ঘর ছিল, এখন এখানে সেমিনার হল বা লাইব্রেরি হয়েছে। নেহেরু কক্ষ থেকে বেরিয়ে ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার পথের ডান দিকে যে পুরানো গোডাউনটি ছিল তা বর্তমানে সেমিনার কক্ষ এবং একটি লাইব্রেরিতে রূপান্তরিত করা হয়েছে। এই লাইব্রেরিতে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের উপর লেখা বইগুলি সংগৃহীত করা আছে। আগে এটা গুদাম ঘর হিসাবে ব্যবহার করা হতো, রোজের ব্যবহৃত যেগুলো জিনিস লাগতো সেগুলো এইখানে রাখা থাকতো। এখন এটা লাইব্রেরি বা সেমিনার হল হিসাবে ইউজ করা হয়। এইটাই নেহেরু কক্ষ যেটা আমরা গেছিলাম, আর ওই স্ট্রেট রাস্তা ওখান দিয়ে আমরা এসেছি। বাঁদিকে প্রথমে গিয়ে বাঁদিকটা ঘুরে কক্ষগুলো, তো ফাঁসি মঞ্চ, তারপরে নেহেরু কক্ষ, তারপরে এটা গুদাম ঘর করে আমরা এগিয়ে যাচ্ছি। এই যেটা আমরা ঢুকেছিলাম লাইব্রেরি বা সেমিনার হল। এদিকে ওয়াশরুম, আর এটা হচ্ছে তাঁতকল, মানে যারা জেলে কয়েদিরা বন্দি থাকতেন তাদের এখানে তাঁত বোনার জন্য আনা হতো। প্রচুর বড় কম্পাউন্ড, ওই দিকেও যা অনেক জায়গা আছে কিন্তু ওই দিকটা বন্ধ। তাঁতকল। ভারতবর্ষে ব্রিটিশ আমলে কারাগারে বন্দী কয়েদিদের তাঁতকলে কঠোর পরিশ্রমের সাথে সাথে অকথ্য অত্যাচার সহ্য করতে হতো। এমনকি বেআইনিভাবে তাদের ওপর চালানো হতো চিকিৎসা সংক্রান্ত নানান পরীক্ষা নিরীক্ষা। এত কিছুর পরেও তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে
এক নিম্নমানের জীবনযাপন করতে বাধ্য করত। আলিপুর সেন্ট্রাল জেলে তাঁতকলের এই কাঠামোটি সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কয়েদিদের যে কাজ করতে হতো তারই একটি জ্বলন্ত উদাহরণ। চরকা চালিয়ে সুতো তৈরি হতো এখানে, তারপরে সেই সুতোই ইউজ করা হতো তাঁত বোনার জন্যে। চাবুক দিয়ে এইভাবে অত্যাচার করতেন। এটা উপাসনার জায়গা। তো এটা আন্দামানের জীবন দশা কীরকম হয় সেইটাই তুলে ধরা হয়েছে। সেগুলার জন্য কিষণ ছিল, ওনাদের ব্যবহৃত সব জিনিসপত্র। চটের জামা প্যান্ট পরানো হতো।
এটা সেকেন্ড ফ্লোরে, দুটো ফ্লোর আছে আন্দামানে, মানে আন্দামানের যে জীবনদশা সেটাকে রূপান্তর করা হয়েছে দুটো ফ্লোর মিলে। ওইদিকেই আমরা তাঁতকলটা ছিল, আর এইখান দিয়ে আমরা এসছি, এটা গোডাউনটা। তো এটা সেল 1 আর 2, এইটা 3, এটা 4। ওই 4 নম্বর সেলটাকে এখন পুলিশ মিউজিয়াম করা হয়েছে। আর এইখানে 3 নম্বরটা বন্ধ আছে, আর এখানে 1 নম্বর 2 নম্বর সেল। সাধারণ কক্ষ এটা, মানে নর্মালি যারা কোনো আসতো বন্দীদের, তাদের এইখানে রাখা হতো। আর ওটা কক্ষে বন্ধ হয়ে গেছে এরা। এটাও দুতলা, দুটো ফ্লোর আছে। আমি জেলের কক্ষের মধ্যে আছি এখন। এখানে মাঝখানটা পার্টিশন দিয়ে রেখেছে, এটা পুলিশ মিউজিয়াম। ছোট ছোট কক্ষ এগুলো, কিন্তু এখন সেগুলো, আগে এগুলো কক্ষ ছিল একটা একটা করে, তো এখন সেটা পুলিশ মিউজিয়াম করা হয়েছে, যেখানে পুলিশের ব্যবহৃত জিনিসপত্র, মানে ব্যবহৃত না, উদ্ধার করা।
ছাত্র জাতীয় আন্দোলনে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো সেইগুলো রাখা আছে। উনিশশো সালে যখন সুভাষচন্দ্র বসু অন্তর্ধান হন ভারত থেকে, বিনয় বাদল দীনেশ, ভাগীরথী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, চন্দ্রকোনা ডাকাতি কেস, শিবপুরের ডাকাতি 1915 সালে, মিত্র 1915 সালে মৃত্যু হয়েছিল, মার্ডার করা হয়েছিল ওনাকে। আগরপাড়ার ডাকাতি কেস, রাসবিহারী বসু, বসন্ত বিশ্বাস, পুলিশের উপর হামলা, আগরপাড়ার ডাকাতি কেস 1915 সালের। 1914 সালে অস্ত্র লুট করেছিল যে মামলা হয়েছিল। অনুশীলন সমিতি লিডাররা বোম বিভিন্ন ধরনের, সালকিয়া গৌরমোহন দাসের বাড়ি থেকে উদ্ধার করা এই বোমগুলো।
ঢাকা ষড়যন্ত্র মামলা 1910 সালের। ঢাকা ষড়যন্ত্রে ব্যবহারকারী যে অস্ত্রগুলো, মনমোহন দে মার্ডার রহস্য। দেশ ও মাতৃকার মুক্তির সংগ্রামে যেসব শহীদ আত্মত্যাগ করেছেন তাদের সকলের স্মৃতির প্রতি আমরা আমাদের অন্তরের বিনম্র শ্রদ্ধা জানাই। পরবর্তী ভিডিওতে আলিপুর জেল মিউজিয়ামের বাকি অংশ যথা ঐতিহাসিক কারাকক্ষ, কয়েদিদের জীবনযাপন এবং লাইট অ্যান্ড সাউন্ডের বিস্তারিত তথ্যের দ্বিতীয় পর্বটি আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।